আগামী 12 তারিখ দুইটা ভোট। কয়টা ভোট? একটা হচ্ছে গণভোট। গণভোটে কি বলবেন? গণভোটে হা মানেই হচ্ছে নতুন বাংলাদেশ, পুরনো রাজনীতিকে লাল কার্ড। হা মানে পুরনো রাজনীতিকে লাল কার্ড। যেই রাজনীতি মানুষ খুন করে, যেই রাজনীতি আয়নাগর তৈরি করে, যে রাজনীতি দেশপ্রেমিক নেতাদেরকে খুন করে, যেই রাজনীতি আমার দেশের সমস্ত সম্পদ লুণ্ঠন করে, যেই রাজনীতি রাজনীতিবিদদের জন্য ব্যবসার উপাদানে পরিণত হয়, 12 তারিখ সেই রাজনীতিকে ইনশাআল্লাহ লাল কার্ড। এই জন্য আমরা সবাই গণভোটে হা বলবো ইনশাআল্লাহ। হা চিহ্নতে আমরা সিল বসাবো। ঠিক আছে সবাই? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। ইনশাআল্লাহ প্রথম ভোট হা। এবার দ্বিতীয় ভোট। যাদের অতীতেও খাসলত খারাপ ছিল, এখনো যারা লোক সামলাইতে পারেনি, সেই বিড়ালের হাতে গুস্ত পাহারা দেওয়ার দায়িত্ব দিবেন? এরা রাষ্ট্রের জনগণের মান, জাত এবং ইজ্জতের নিরাপত্তা এরা দিবে? এখনই দিচ্ছে না, তখন দিবে? দিবে না। আফসোস, আফসোস, তারাও মজলুম ছিলেন, কেন যে এখন বদলে গেলেন বুঝতে পারলাম না। এমন বিভিন্ন জায়গার দখলদারিত্ব নিতে গিয়ে নিজেদেরই 234 জন শেষ। তারপরে এখন আমাদেরকে খুন করা শুরু হয়েছে। এরপরে আমাদেরকে এখন গালি দেওয়া শুরু হয়েছে। যাদের মানুষ মারা গেল, যারা চাঁদাবাজি করে না, যারা কাউকে কষ্ট দেয় না, যারা দুর্নীতি করে না, যারা মামলা বাণিজ্য করে না, যারা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষকে হয়রান করে না, তাদেরকে এখন বলা হচ্ছে জালেম। হায় রে আল্লাহ, এ কি দুনিয়ায় পড়লাম এসে। হ্যাঁ, একবার দিল্লির এক ভিক্ষুক সে রাস্তার ধারে দাঁড়িয়ে বলে, 2টা পয়সা দে রে রাম। তো বস্তা যখন ভরে গেছে, কয়েন বা মুদ্রা পাইতে পাইতে এবার টান দিছে আর উঠাইতে পারে না। এখন বলে যে ওই তার বিশ্বাস অনুযায়ী যে যেহেতু ডাকিয়া আমি কয়েন পাইছি, এখন দেখি ডাক দিয়ে একটা গুড়া পাই কিনা। এখন বলতেছে একটা ঘোড়া দেলা দে রে রাম। এক দারোগা সাহেব, তিনি তার মেধি ঘোড়া নিয়ে চলছিলেন, হঠাৎ করে রাস্তায় বাচ্চা প্রসব 2টা। এখন 2টা তিনি বহন করবেন কেমনে? একটা তিনি তুলেন তো আরেকটা পড়ে যায়। এখন দেখেন যে একজন গুড়া চাইতেছে, আস্তে করে নিয়ে বাচ্চা একটা তার গাড়ি উঠে দিলেন, নে এখন তুই নে। এখন বলতেছে উল্টা সমজিলা রে রাম, আমি চাইলাম গুড়ার পিঠে উঠবো, এখন গুড়াই উঠে গেল আমার ঘাড়ে, আমি তো এটা চাইনি। এদেরকে বলবো, চোখ মেলে দেখেন জনগণ আপনাদেরকে কিভাবে দেখে। এদেশে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, এই দেশে বহু নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, সাঁওতাল ভাই বোনেরা আছে। আমরা সবাইকে নিয়ে আমাদের বাংলাদেশ। এই স্টেজে কিংবা সামনে, ডানে কিংবা বামে, দেখবেন যে 2টা মানুষ হুবহু সমান না, কিন্তু সবগুলা মানুষ মিলেই আমাদের এই সমাজ। আমরা এই জাতিকে আর বিভক্ত করতে দেব না। আমরা ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে এগিয়ে যেতে চাই। এই জন্য আমাদের 11 দলের স্লোগান হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা আর বিভক্ত করে জাতিতে জাতিতে, মানুষে মানুষে আর হিংসা এবং বিদ্বেষ জাগিয়ে রাখতে কাউকে দেব না। আমরা আল্লাহর দরবারে ওয়াদাবদ্ধ, জনগণের কাছে ওয়াদাবদ্ধ। জনগণের রায়ের মাধ্যমে, ভোটের মাধ্যমে, ভালোবাসা সমর্থনের মাধ্যমে আল্লাহ যদি এই দেশ পরিচালনার সুযোগ আমাদেরকে দেন, আমরা ইনশাআল্লাহ কাউকে আর চাঁদাবাজি করতে দেব না। ইনশাআল্লাহ এই দেশে কারো দুর্নীতি করার সুযোগ থাকবে না। এই দেশে রাজার ছেলে রাজা হবে, বংশানুক্রমিক পরিবারতান্ত্রিক রাজনীতি এই দেশে আর চলবে না। এই দেশে রাজনীতি হবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে। রাজনীতি হবে দেশপ্রেমের প্রমাণের মাধ্যমে। এদেশে কোনো আধিপত্যবাদী রাজনীতি আর চলবে না। হ্যাঁ, আমাদের প্রতিবেশী সহ সারা দুনিয়ার সাথে আমাদের চমৎকার সম্পর্ক থাকবে। সেই সম্পর্ক হবে সমতা এবং মর্যাদার ভিত্তিতে। অমর্যাদাকর কোনো সম্পর্ক আমরা কোনো দেশের সাথে চাই না। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই।
এই জন্যে আমাদের সোনার সন্তানেরা, আমাদের কলিজার সন্তানেরা সেদিন গুলিকে পরোয়া করে নাই। তারা দাঁড়িয়ে গিয়েছিল। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন, কি তোমাদের গুলি কি শেষ হয়ে গেল? রাস্তা এখনো নিয়ন্ত্রণে আনতে পারো না কেন? তখন একজন অফিসার বলেছিলেন, স্যার, একটা গুলি মারি একজনই পড়ে দ্বিতীয়জন দাঁড়াইয়া যায়। এইটাই বাংলাদেশ। এই যুব সমাজকে থামানো যায়নি, থামানো যাবে না ইনশাআল্লাহ। এই যুব সমাজের অঙ্গীকার এবং প্রত্যাশা ইনশাআল্লাহ আমরা পূরণ করতে বদ্ধপরিকর। যদি এই প্রত্যাশা পূরণ করতে না পারি, আমাদের রাজনীতি করার কোন দরকার নেই। তারা যা চেয়েছে সেই বাংলাদেশটাই গড়তে চায়। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা একটা মানবিক, বৈষম্যহীন, ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর প্রতিষ্ঠিত একটা বাংলাদেশ করতে চাই, যেই বাংলাদেশে আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সকলে নিরাপত্তা ভোগ করবেন এবং মর্যাদার সাথে বসবাস করবেন। যার যার যোগ্যতা অনুযায়ী পেশাগত দায়িত্ব পালন করবেন। এখানে ধর্মের ভিত্তিতে কারো মর্যাদা পেশাগত দিকে ঠিক হবে না। পেশাগত ময়দানে মর্যাদা ঠিক হবে তার দক্ষতার ভিত্তিতে, তার দেশপ্রেমের ভিত্তিতে। এই দুইটা জিনিস যার মাঝে পাওয়া যাবে, কাজ অটোমেটিক্যালি তার হাতে চলে যাবে। আমরা সেই শিক্ষা ব্যবস্থাটা চাচ্ছি, যেটা মানুষকে মানুষ হিসাবে গড়ে তুলবে, মানুষকে আর ডাকাইত হইতে সাহায্য করবে না, মানুষের সন্তান বানাবে, দেশ করার কারিগর বানাবে। সেই শিক্ষা আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, মায়েরা থাকবেন ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় নিরাপদ থাকবেন মর্যাদার সাথে। শিশু জন্ম নেওয়ার পরে তার পুষ্টি, তার স্বাস্থ্যের পরিচর্যা, এর দায়িত্ব সরকারের। 5 বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ বিনা খরচে শিশুদের চিকিৎসা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আর সারা জিন্দেগি জাতিকে দিয়ে যারা উজাড় করে একটা বয়সে পৌঁছে যাবেন, অবসর জীবনে চলে যাবেন, তাদেরও চিকিৎসার দায়িত্ব নেবে সরকার এবং রাষ্ট্র। সেটাও বিনা পয়সা ইনশাআল্লাহ। মাঝখানে যেটা, সেটা পার্টিসিপেটরি, কিছু আমার সামর্থ্য অনুযায়ী আর কিছু সরকারের। এইভাবে ইনশাআল্লাহ আমরা একটা মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রত্যেকটি বিভাগীয় নগরী, প্রত্যেকটি জেলা কেন্দ্রে ইনশাআল্লাহ আমরা মেডিকেল কলেজ কায়েম করব এবং বিশেষায়িত হাসপাতালও গড়ে তুলব।